আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি। দুদিনের ঢাকা সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ডু। গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার এটাই প্রথম কোনো বাংলাদেশ সফর। এই সফরে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের নানান বিষয় নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনা হবার কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। ক্ষমতাসীন দলের নেতারা গত কয়েকদিন ধরে সফরটি নিয়ে খোলাখুলি কথা বলছেন, আর মাঠের বিরোধীরা এই নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন। ডোনাল্ডুর সফর কেন রাজনৈতিক মহলে এত গুরুত্ব পাচ্ছে সেই নিয়ে আজ আমরা আমাদের আলোচনা করতে চাই। তাই আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সম্পর্ক উন্নয়ন ও পশ্চিমের বার্তা। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন G9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তবে আলোচনার শুরুতেই আপনাদের সাথে আপনাদের বিশ্লেষণ জানার আগেই ডোনাল্ডু কিছুক্ষণ আগে সালমান এফ রহমানের বাসায়, প্রধানমন্ত্রী বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তার বাসায় আলোচনা করেছেন, বৈঠক করেছেন। সে বিষয়ে তিনি এখন ব্রিফ করছেন। আমরা তার আলোচনাটা শুনে আসি, তাহলে আমরা আরও আলোচনায় সমৃদ্ধ করতে পারবো। ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছেন। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই, যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছে, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই, তবে দ্যাট আমরাও একই জিনিস চাই। হোয়াট উইল বি দ্য কোড রিবিল্ড দ্য ট্রাস্ট, মানে সম্পর্কটা আমরা আস্থার পুনঃপ্রতিষ্ঠা ঠিক না, মানে এটা সম্পর্কটা আছে, এটাকে আরো স্ট্রেনথেন করা, আরো গভীর করতে চাই। মানে রাইট, রিবিল্ড যেহেতু করার প্রশ্নটা আসলো, মানে ট্রাস্ট ডেফিসিট কি ছিল, এই বিষয়ে কোনো আলোচনা আছে? ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস আমরাও চাই। আমার কথাটা হলো এখন ওটাতে তো আমি জিজ্ঞেস করবো না ওনাকে কেন মনে করেন যে ট্রাস্ট ডেফিসিটটা কোথায় আছে, সে কথাটা তো ডিপ্লোম্যাটিকলি জিজ্ঞেস। কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে। কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠিটা, ওটা তো আপনারা দেখেছেন, খুবই একটা পজিটিভ চিঠি ছিল। এবং তারপর থেকে আমরা কিন্তু এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম ওনাদের সাথে। তো এটা এখন যে রিবিল্ড হচ্ছে নির্বাচনের পর সম্পর্ক, এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটিস দিবেন? তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধ আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। কালকে আপনি জানেন আমাদের পরিবেশ মন্ত্রী মহোদয়ের সাথে ওনার দেখা ওনারা করবেন। এছাড়া তারা বলছেন আপনার পাওয়ার সেক্টরে তারা চাচ্ছে যে তারা খুব কিন যে ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন, বললেন এখন এটাকে উপরে যদি বিল্ড আপ করে এটাকে আরও, মানে তাদের একটা রিজনাল পাওয়ার যদি আমরা বিদ্যুতের আমরা যদি এখানে করতে পারি, তাহলে তারা সেটা চাচ্ছিল।
রোহিঙ্গা তার উপরে তারা আমাদেরকে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে আমরা যে রোহিঙ্গাদের কে এভাবে আমরা আশ্রয় দিচ্ছি, এবং তার সাথে তারা বলেছে যে তারা যে যতটুকু সাপোর্ট মানে তারা আমাদেরকে যে রোহিঙ্গা সাপোর্ট করতেছে সেটা তারা করতে থাকবে, কন্টিনিউ করবে। এবং তার সাথে তারা যেটা বলেছে যে আমরা বলেছি যে মায়ানমারের উপরে কিন্তু আমাদের যেন রোহিঙ্গাদেরকে তারা ফেরত নেয়, সেটার উপরে চাপ বলে হ্যাঁ সেটা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আবার বলেছে যে মায়ানমারের তো আমরা সবাই জানি যে মায়ানমারের যে এখন বর্তমানের যে অবস্থাটা ওখানে সেখানে এটা সময় লাগবে, মানে ওখানে বলে আমরা সবাই কাজ করতেছি, চেষ্টা করতেছি। তার ছাড়া তারা আমাদের যে আইএলওর সাথে যে আমাদের লেবার রাইটসটা, লেবার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়েও তারা বলেছে যে যদি আমরা যে আইএলও রোড ম্যাপটা ওনাদের যেটা আমাকে বলেছে যে আমাদের যে শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার এটার সাথে তারা বলেছে আইএলওর সাথে আমরা কিন্তু একদম একমত, আইএলও যা চাচ্ছে তা আমরাও তাই চাচ্ছি। মানে এক সময় ওদের মধ্যে আইএলওর মধ্যে আর মার্কিন ওদের যে দাবিগুলিতে একটু আলাদা একটু ছিল, এখন তারা বলছে আমরা একদম সেম পেজে চলে এসছে। আমরা শুনছিলাম নৈশভোজ শেষে ডোনাল্ডোর সাথে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি ব্রিফ করছিলেন। যে অংশটুকু তিনি বললেন সেখান থেকে একটা শব্দ বেশ কানে বাজলো, সেটা হচ্ছে রিবিল্ড দ্য ট্রাস্ট। এই বিষয় নিয়ে যদি কথা বলি, পাশাপাশি আরও একটা বিষয় যদি আমি লক্ষ্য করি, এই নৈশভোজের আগে ডোনাল্ডো রাজনৈতিক এবং নাগরিক অধিকার চর্চার খোঁজ নিয়েছেন নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের ক্ষেত্রে। সেখানে তিনি জানতে চেয়েছিলেন যে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিটা কেমন রয়েছে সেখানকার এখনকার পরিবেশ। সেক্ষেত্রে একাধিক সূত্রকে বরাত দিয়ে বলা হয়েছে যে এখানকার পরিবেশ রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার সব ক্ষেত্রে সংকুচিত হয়েছে। ডোনাল্ডো এটাতে উদ্বেগ জানিয়েছেন এবং তিনি আশা করেছেন যে এই পরিস্থিতি যাতে কন্টিনিউ না হয়, এটা পরিবর্তন আসে। যাই হোক, আমি আলোচনাটা শুরু করতে চাই শরীফুজ্জামান শরীফ, যেটা শুনছিলাম আমরা, কেন রাজনৈতিক মহলে এত আলোচনা হচ্ছে এই সফর নিয়ে? পাশাপাশি যে বক্তব্যটা শুনলাম আমরা সালমান এফ রহমানের মুখ থেকে, যে বিশ্বাসটাকে আবার পুনরাবৃত্তি বা রিবিল্ড করার চেষ্টা হচ্ছে, সেটাকে কীভাবে দেখবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচকের শুভেচ্ছা। আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত, এই ধরনের শক্তিগুলোর বিশ্বব্যাপী তাদের সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা বিরাট চিত্র আছে যে তারা অনেক কিছুই করতে পারে। তাদের অর্থনৈতিক, তাদের অন্যান্য প্রযুক্তিগত যে সক্ষমতা আছে, সেই সক্ষমতার কারণে আমরা তাদেরকে অনেক সময় সমীহ করে চলি। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মতো অনেকগুলো দেশে এই শক্তিগুলোকে আমরা কখনো কখনো ত্রাতা হিসাবে মনে করি, এবং এই ত্রাতার ভূমিকায় তাদেরকে নিতে গিয়ে তাদের ভেতরের যে কদর্য দিকগুলো সেগুলো অনেক সময় আমাদের স্মৃতির বাইরে চলে যায়। যে আমেরিকা এসে আপনার এখানে নাগরিক অধিকারের কথা বলছে, সেই আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপকদেরকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষের কথা বলার যে অধিকার, সে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আমরা সেই আমেরিকাকে এই যে নৈশভোজে ডেকে এনে তার কথা শুনছি। এবং আমার ধারণা, আপনি যে রিপোর্টটার কথা বলেছেন, এই প্রশ্নটি কেউ করতে পারেনি যে তুমি সারা পৃথিবীতে যে ছড়ি ঘোরাও, তুমি সারা পৃথিবীতে যে মানবাধিকারের কথা বলো, তোমার চোখে কেন ফিলিস্তিনিদের মানবাধিকারের কথাটা তোমার মুখ থেকে কেন আসে না? কেন তুমি নাগরিক অধিকারের কথা বলো, স্পেস দিতে চাও, কিন্তু তোমার দেশের নাগরিক অধিকার যে পদে পদে ভুলুণ্ঠিত হচ্ছে, এই বিষয়টি নিয়ে তোমার ওপিনিয়নটা কি? নিশ্চয়ই এটি সেখানকার উপস্থিত যারা, তারা এই কথাটি বলেনি। তার মানে কি এই যে বাংলাদেশের নাগরিক অধিকার সংকুচিত হয়নি? আমি যে অনুযায়ী দেখছিলাম যে ফিলিস্তিনের পরিস্থিতিতে নিন্দা জানানো থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে শুরু করে এবং পুলিশের ভূমিকা নিয়ে এই যে নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা আছেন তারা প্রত্যেকেই সমালোচনা করেছেন, প্রশ্ন করেছেন এবং নিন্দা জানিয়েছেন। যদি সেটি হয়,
তাহলে তাদেরকে একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব এই কারণে যে অন্তত একটা সত্য কথা তারা বলতে পেরেছেন, যদি সেটি হয়। আমি আমেরিকার এই যে ভূমিকার কথা বলি, আমরা এই কথাগুলো অনেক দিন থেকে বলেছি। একটা ভুল ধারণা হতে পারে কারো যে আমাদের এখানের যে অবস্থার মধ্যে আমরা আছি, এটি আমি স্বীকার করি যে বাংলাদেশের মানুষের কথা বলার স্পেসটা ক্রমশই কমে এসেছে এবং এটি আরো বাড়ছে। আমাদের এখানে মত প্রকাশের জায়গাটা সংকুচিত হচ্ছে। আমাদের এখানে সরকার গঠনের ক্ষেত্রে সাংবিধানিক যে অধিকারটি আমাদের আছে, সেই অধিকারটি ক্রমশ সংকুচিত হচ্ছে। আমাদের এখানে মানুষ ভোটাধিকার তার প্রয়োগ করতে পারছে না এবং অন্যান্য জায়গাগুলোতে কথা বলার সুযোগটা সংকুচিত হচ্ছে। এগুলো সবগুলোই রাইট, কিন্তু একই সাথে আমি এটিও বলতে চাই যে বাংলাদেশের এই অবস্থার জন্য এই আমেরিকা, এই কথাটা আমরা এর আগেও বলেছি, ভোটের আগেও বলেছি আমরা বামপন্থীদের জায়গা থেকে, যে আমেরিকা, ইন্ডিয়া, চায়না তারা কখনোই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আসে না, তারা বাংলাদেশে আসে তাদের নিজস্ব সুবিধার জন্য। আপনার খেয়াল আছে যে বাংলাদেশের 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ভারতের যে অতি আগ্রহ, একই সাথে আমেরিকার পক্ষ থেকে যে ধরনের প্রতিক্রিয়াগুলো দেখানো হলো ভোটের সময়, তারা কিন্তু অদৃশ্য কারণে তারা একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। আপনি যদি 7ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ভারতকে অভিযুক্ত করেন, তাহলে আমেরিকা যে নীরব থেকে সেই কাজটি করতে সহযোগিতা করলো, সেই কথাটি আমরা কেন বলতে পারছি না, কেন বলছি না? যে এখানে ভারত সরব থেকে সরকারকে এই ধরনের একটা আর্টিফিশিয়াল নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতাটা করলো, কিন্তু আমেরিকা যে নীরব থেকে এই যে ভূমিকাটা পালন করলো এবং এখন সে আসছে ট্রাস্টকে রিবিল্ড করার জন্য, তার অর্থ হচ্ছে যে আপনি এই যে কাজটি করলেন, সেই কাজটি করার ক্ষেত্রে আমেরিকার নীরবতাকে আপনাকে সহযোগিতা করেনি। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে সেই কথাটা আমরা কোনো জায়গা থেকে বলছি না। আমরা মনে করছি যে কেবলমাত্র এখানে ভারত ভূমিকাটা পালন করেছে, কিন্তু আমেরিকার যে নীরবতার কারণে সরকার সেই যে সুবিধাটি পেয়েছে, সেই কথাটি আমরা বলছি না। আমি শেষ করব এই জায়গাটায় যে এই কথাটা বারবার বলার কারণে আমাদেরকে অনেকেই বলেছে যে আপনারা এই ধরনের একটা সবসময় একটা ভিন্ন মত অথবা সেন্টিমেন্টের বাইরে যাওয়ার চেষ্টা করেন। আমরা আগেও যেটা বলেছি যে বাংলাদেশে কখনোই আমেরিকা, ইন্ডিয়া, চায়না তারা বাংলাদেশের স্বার্থে আসে না, তারা তাদের নিজেদের স্বার্থে আসে। আমেরিকার এই যে লু সাহেব এতদিন পরে আসছেন এবং এসে বলছেন যে ট্রাস্ট রিবিল্ড করতে হবে, এই কাজটিও তার নিজের স্বার্থেই এসেছে। জি, আমি একটু সালাউদ্দিন চৌধুরী আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো যে বিশ্বাস পুনর্গঠনের কথা যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি সেটা কথার কথা হয়ে দাঁড়াবে, নাকি আসলে বিশ্বাস পুনর্গঠনের ক্ষেত্রে তো নিশ্চয়ই কোনো না কোনো বার্তা দিয়েই তো আসলে পুনর্গঠনটা হবে? সেক্ষেত্রে অনেক দিনের আমাদের প্রশ্ন যে র্যাব থেকে শুরু করে, র্যাবের অনেক কর্মকর্তাদের স্যাংশন থেকে শুরু করে, ভিসা রেস্ট্রিকশন থেকে শুরু করে 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে তাদের যে অবস্থান, পরিষ্কার যে অবস্থান, সেটাও তো নিশ্চয়ই একটা পরিবর্তন বা সেটার বিষয়টা সিদ্ধান্তর পরেই তো আসলে বিশ্বাসটা পুনর্গঠনের জায়গাটা তৈরি হবে। সেই বিষয়ে কোনো আশাবাদ দেখেন? ধন্যবাদ আপনাকে। আজকে এই যমুনা টিভি 24 ঘন্টা যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই, আমার দুই বিজ্ঞ সহ-আলোচককে সহ। আমি সর্বপ্রথমে ডোনাল্ডোর একটা ইন্টারভিউর একটা কথা বলে শুরু করতে চাই। তিনি দিল্লি থেকে বাংলাদেশে এসেছেন, গত এই পর্যন্ত তিনি 4বার এসেছেন বাংলাদেশে। দিল্লিতে আসার পথে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, মানে বাংলাদেশে নামার পর তাকে সমস্ত পত্রিকাগুলো দেওয়া হয়েছিল, তিনি পত্রিকায় ছবি দেখে একটু অবাক হয়েছিলেন। ওনার ছবি দেখে উনি অবাক হয়েছেন এই জন্যই যে মানে ওনার সফরটাকে বাংলাদেশ এত গুরুত্বের সাথে সংবাদপত্রে ছেপেছে। পাশাপাশি অন্যান্য যে দেশগুলোতে তিনি সফর করে এসেছিলেন, সেই দেশের ভিতরের পাতায় হয়তো একটু 2-3 লাইনের একটা নিউজ ছিল, এর বাইরে কিছুই ছিল না। তো যেভাবেই হোক, আমাদের ভূ রাজনৈতিক কারণে হোক, আমরা এই বিশেষ করে এই সমস্ত মোড়লরা যখন আমাদের দেশে আসেন, আমরা খুব গুরুত্বের সাথে সংবাদপত্র থেকে শুরু করে, যেমন আজকে আপনি বলেছেন নাগরিক সমাজের অনেকেই, আমরা সুশীল সমাজ বলি, নাগরিক সমাজ বলি, যাই বলি না কেন, অনেকেই গিয়েছেন ওখানে। তো এই যে যাওয়ার যে বিষয়টা, এই প্রেক্ষাপটটা কিন্তু আমরা নানা কারণে তৈরি করে দিয়েছি। এখন যদি বলি 7ই জানুয়ারির আগে কিন্তু আরেক ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ওনার একটা চিঠি, ওনার একটা সংলাপ মোটামুটিভাবে আমাদের এই যে সমস্ত গণমাধ্যমে আমরা টক শো করি সেখানে কিন্তু খই ফুটলো, সমস্ত পত্রপত্রিকায় খই ফুটলো, এবং আমরা যাদেরকে রাজপথে মোকাবেলা করে আজকের এই পর্যায়ে এসেছি তারা তো মোটামুটি উচ্ছ্বসিত ছিল যে কোনো মুহূর্তে এত স্যাংশন, এত নিষেধাজ্ঞার পরে এরা লু সাহেবরা এসে কিংবা
ব্লিংকেন এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবেন, এ ধরনের স্বপ্ন কিন্তু তারা দেখেছিলেন। পাশাপাশি যে শরীফ ভাই অনেক কথা বলেছেন আজকে, যে ফিলিস্তিনের গণহত্যা নিয়ে, যে ইসরায়েল যে গণহত্যা শুরু করেছেন সেই বিষয় নিয়ে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এবং সমস্ত শিক্ষাঙ্গন যদি বলে আজকে জ্বলে উঠেছে, ফুঁসে উঠেছে। এবং এই পর্যায়ে কিন্তু প্রায় 500 জন যখন গ্রেফতার করা হলো, ব্লিংকেনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা যে এত বড় একটা গণহত্যার যে প্রতিবাদ চলছে, এখানে আপনারা এই ধরনের কেন প্রতিরোধ করছেন, গ্রেফতার করছেন কেন শিক্ষার্থীদের এবং শিক্ষক সমাজকে? তখন বলেছিলেন তিনি, এটা একটা পার্ট অফ ডেমোক্রেসি। তো এখন যে শরীফ ভাই যে কথাটা বলেছেন, তাদের ওখানে যে যখন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন, এই প্রশান্ত মহাসাগর পার হওয়ার পরে কিন্তু গণতন্ত্র সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যায়। তো এখন যে নানা প্রশ্ন কিন্তু আমেরিকা নিয়ে আমাদেরও আছে। যেমন আমরা একজন কৃষ্ণাঙ্গ ওই যে ইয়াকে হত্যা করার পর দেখুন, যতক্ষণ তার নিঃশ্বাসটা যাচ্ছে না ততক্ষণ কিন্তু তাকে এই নিঃশ্বাস আগ পর্যন্ত তাকে চেপে ধরা হয়েছে, এবং পৃথিবী দেখেছে এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্যগুলো। পাশাপাশি আমাদের এখানে যদি 2-3টা পলিটিক্যাল কোনো ধরনের ঘটনা ঘটে, একদম উদ্বেগ জানিয়ে তাদের বিবৃতিও প্রকাশ করে। তারপরে এত কিছুর পরেও এটা বলবো, মানে 7 তারিখের আগে যে বিষয়টা ছিল, এটা এক ধরনের বিষয় ছিল। এবং আমরা একটা বিষয়, কিন্তু এখন আমি মনে করি যেটা ক্ষমতাসীনদের খই বেশি ফুটছে। না, আমি ক্ষমতা কিন্তু খই ফোটার কিছুই নেই। আপনি দেখেন আমাদের মাথার উপর স্যাংশনটা আছেই। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আপনার সাধারণ সম্পাদক থেকে শুরু করে আজকে বলেছেন আমাদের সেখানে বরং আমরা দেখছি বিএনপির নেতৃত্বই বরং ডোনাল্ড লুর সফরকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, যেটা আপনি শুরুতে দিচ্ছিলেন। কিন্তু খই ফোটার কথা, মানে ডোনাল্ড লুর আবার এই সফর, তার এই সফরকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া, বিএনপির বিভ্রান্তি ছড়ানো। আমি সাধারণ সম্পাদকের বরাত দিয়ে বলছি, তিনি আজকে বলেছেন স্যাংশনটা তো আছেই। এটা নিয়েই তো আমরা এত বড় বৈরী একটা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, তাই না? 7ই জানুয়ারি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। তারপর দেখেন র্যাবের উপর যে নিষেধাজ্ঞাটা দিল, সেটাও কিন্তু আছে। তো আমাদের বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু একটা স্যাংশন আছেই। সব কিছু মোকাবেলা করেই কিন্তু সরকার কিন্তু 7 তারিখ পার করে দিয়েছে, এবং 7 তারিখের পরে অনেক কিছু ভেবেছিল। কিন্তু আমরা দেখলাম যে জো বাইডেন সাহেব যখন একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিল যে আমাদের যে সম্পর্কটা বিরাজমান, তাকে আমি উত্তরোত্তর আরও বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই, আমরা এটাকে আরও উন্নত করতে চাই। আজকে যে ডোনাল্ড লু যে কথাটা বলেছেন, আমরা আমাদের যে বিশ্বাসটা আছে সেটাকে আরও বেশি ডেভেলপ করতে চাই। তো এই যে বিষয়গুলো আছে, কিন্তু ওনাদের কারণ আমি যদি বলি, ওনাদের সাথে তো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সব কিছু বাদ দিয়ে আমাদের যে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে, বিশেষ করে বহুমাত্রিক সম্পর্ক আমাদের সাথে, যদি বলি গার্মেন্টস, যদি বলি জলবায়ু, যদি বলি রোহিঙ্গা ইস্যু, যদি বলি আমাদের অনেক স্টুডেন্ট ওখানে পড়ে, জলবায়ু তো আছে, অলরেডি আলাপও হয়েছে আজকে। এই যে নানা যে বিষয়গুলো তাদের সাথে আমাদের সম্পৃক্ত, এখান থেকে আমরা কিন্তু কখনোই কিন্তু সরে আসতে পারবো না। এবং আমি যদি বলি বিনিয়োগের ক্ষেত্রেও বলি, জ্বালানিতে তাদের যে একটা ইনভেস্টমেন্ট, জ্বালানিতে তাদের যে একটা আগ্রহ, সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশকে কিন্তু একটা জায়গায় নিয়ে গেছে। আর পাশাপাশি আমি বলি, সম্ভবত 2008-9 সনের দিকে বারাক ওবামা যখন ছিলেন, তখন উনি এশিয়া থেকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটা প্রোগ্রাম থ্রো করেছিলেন, এবং তখনই তারা কিন্তু গুরুত্বের সাথে এই যে আজকে ইন্ডিয়ায় সফর করে আসলেন, শ্রীলঙ্কা সফর করে আসলেন, এবং বাংলাদেশেও সফর করছেন, সেই বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সাথে দেখছেন, এবং তারা চাই এই জায়গাগুলোতে তাদের একটা সম্পর্কটা ভালো থাকে। শান্ত ভাই, আপনি এই যে মানে নির্বাচন হয়ে যাওয়ার 4 মাসের মাথায় এই যে সফর, এই সফরকে যেভাবে রাজনৈতিক মহল গুরুত্ব সহকারে দেখছেন, বিশেষ করে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে যারা ক্ষমতায় যেতে চান, আন্দোলনের মাঠে আছেন, তারা যে এত গুরুত্ব দিয়ে দেখছেন 4 মাসের মাথায় এই সফরকে, কি এত গুরুত্ব দিয়ে দেখার কোনো বিশেষ কোনো কারণ আছে? আপনাকে ধন্যবাদ, এবং দুজন সহ আলোচক সহ যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশের হচ্ছে গিয়ে, আমাদের রাজনীতি, উন্নয়ন সহ বিভিন্ন বিষয় খানিকটা পরনির্ভরশীলতার দিকেই ধাবিত হয়েছে। বাংলাদেশের রাজনীতি বলেন, এটা যে ইন্টারনাল যেই পলিসি মেকিংটা, সেটা বাইরে থেকে স্ক্রিপ্ট লেখা হয় এবং এইখানে শুধু নাটকটা মঞ্চায়ন হয়, এরকম কথা অনেকেই বলেন। এখন রাজনীতিবিদরা নানান কারণে নানানভাবে এটার ব্যাখ্যা করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক হিসেবে আমেরিকা, ইন্ডিয়া এবং চায়নার নাম বেশ জোরে সরেই আসছে। সেই ক্ষেত্রে তাদের যে ব্যবসায়িক স্বার্থ, তাদের যে আধিপত্যবাদের যে বিস্তার করবার যে স্বার্থ, সেইটাকে প্রাধান্য দিয়ে তারা আসে, আর আমরা আমাদের মধ্যকার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতায় থাকবার খায়েশ, যে কোনোভাবে এইসব কারণে তাদের কাছে আমরা ধরা দিই।
এইটা করে এটা একটা দুঃখজনক বাস্তবতা। এটা অস্বীকার যারা করেন তারা মুখে এটা বলেন, কিন্তু ব্যক্তিগত আলাপচারিতায় বা অন্যভাবে আলাপ করলে আপনি দেখবেন তারাও এটা বিশ্বাস করেন। এখন সেই ক্ষেত্রে আমেরিকায় এই যে ডোনাল্ড লু আসলেন, যেহেতু বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি সহ উন্নয়ন, মানবাধিকার বিভিন্ন বিষয়ে তাদের বড় একটা ভূমিকা থাকে, যে কারণে এটা সব সময় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। আমেরিকার অবস্থান এখন ধরেন তার দেশে গণতন্ত্র ঠিকভাবে পালন হচ্ছে না, ইসরায়েল প্রশ্নে, গাজা প্রশ্নে তাদের যে ভূমিকা, তাদের ছাত্র বিক্ষোভের ভূমিকা, সেটার নিন্দা তো অবশ্যই আমরা জানাই। এমনকি আপনি যেটা বলছিলেন যে আজকে এই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন তার অ্যাম্বাসেডরের বাসায়, সেইখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে তারা এটা নিন্দা জানিয়েছেন, প্রশ্ন তুলেছেন এবং কেন এটা করছে সেইটা প্রশ্ন করেছেন। এইখানেই তারা তাদের দেশের আভ্যন্তরীণ অনেক ত্রুটি থাকার পরে এখানেই তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা দেখেন, যে দাওয়াত দিয়ে যাদেরকে নিল সেই সব সিলেক্টেড লোকরাও তার সামনে গিয়ে তাকে এই প্রশ্নের মুখে ফেলতে পারছে। তাতে সে বিব্রত হচ্ছে না, সে রেগে যাবে বা পরের বার দাওয়াত দিবে কিনা এটা কিন্তু ভাবেনি কেউ। আপনি ঠিক এই প্রশ্নটা এবার চিন্তা করেন তো, যে প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করে সেখানে নাগরিক সমাজ তো দূরের কথা, সংবাদ মাধ্যমের যেই সব রথী মহারথীদের ইনভাইট করে নিয়ে যান, তারা কেউ প্রধানমন্ত্রীকে তার নীতির বিরুদ্ধে, তার অবস্থানের বিরুদ্ধে এইরকম প্রশ্ন তোলার এবং তাকে নিন্দা করার কোনো রকম অবস্থা তারা রাখে, সেই সাহস দেখাতে পারে না। আর আমেরিকায় যদি গণতন্ত্রের ক্ষতি করে থাকে, তারা বল প্রয়োগ করে থাকে ছাত্রদের উপরে, এই জন্য তারা এসে গণতন্ত্রের কথা বলতে পারবে না, এই কথা যদি বলেন, তাহলে আমি সালাউদ্দিন ভাইয়ের কথাই বলি, উনি এই কথা যদি বলেন, যে প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র হত্যা, মানবাধিকার হরণ সহ নানাবিধ অনাচারে যুক্ত যেই দল, যেই সরকার তার নেতৃত্ব দিচ্ছেন, তিনি তাহলে যখন এই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যেরকম তার ভাষায় কথা বলেন, তখন কি আপনারা কেউ এই কথাটা ভাবেন যে ওনার মুখে এটা শোভা পায় না, উনি বলবেন কেন? যে যার মতো বলেন। এখন আমেরিকা ধরেন আজকে আসছে, তাদের কৌশলগত অবস্থান তো অনেক কিছু নিতেই হবে। এই যে সাম্প্রতিককালে বাংলাদেশের অর্থনৈতিক সংকটে যে রিজার্ভ কমে গেছে, নানাবিধ দুরবস্থা, অর্থনৈতিক কলাপস করার দিকে, $13 বিলিয়ন রিজার্ভ চলে আসছে, যেখানে আপনার মাসে আমদানি খরচ $5 বিলিয়ন উপরে, সেখানে দেউলিয়ার পথে অর্থনীতি। সেই অবস্থা চায়নার কাছে সরকার ঋণ চাইলো, চায়না তাদের মুদ্রায় দিতে রাজি হলো। এই যে এইসব প্রেক্ষিতে ইন্ডিয়া তিস্তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে, চায়না ঋণ দিতে যাচ্ছে, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, ডোনাল্ড লু আসছেন, তাদের মধ্যে তাদের স্বার্থকেন্দ্রিক ইকুয়েশনে এইসব হিসাব নিকাশ তো হবে। এখন আমেরিকা এর আগে বিভিন্ন দেশে, আপনি লিবিয়া বলেন, ইরাক বলেন, কুয়েত বলেন, বিভিন্ন দেশে যে আফগানিস্তান বলেন, বল প্রয়োগ করেছে যেখানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে, তার শেষ ফলাফল খুব ভালো হয়নি, এটাও তো তাদের অ্যানালাইসিসে আছে। এখন বাংলাদেশ প্রশ্নে তারা যা করতে পারে সেটা আমার মনে হয় তারা তো তাদের অবস্থান পরিবর্তন করেনি। বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন প্রশ্নে তারা যা বলেছিল, এই 2 সপ্তাহ আগেও তারা যে 79 পৃষ্ঠার যে রিপোর্টটা প্রকাশ করেছে, সেখানে আপনি এক বিন্দু পরিবর্তন পাবেন তাদের অবস্থান সম্পর্কে। এখন আমরা কি আশা করি যে তারা জোর করে সরকারকে ফেলে দিবে, কাউকে বসিয়ে দিবে? এদেশের মানুষই সরকারকে তাদের অনৈতিক অবস্থান থেকে সরাতে হবে। তবে বাইরের আমেরিকা হোক, ভারত হোক, চায়না হোক, যে কোনো দেশ হোক, যদি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে, আমি সেটাকে স্বাগত জানাই। একটু আমি একটু বিরতি দিতে চাই, বিরতির পর ফিরে এসে এই আলোচনাটাও করতে চাইবো যে ধরেন ভারতে যখন নির্বাচন চলছে, সেই সময়ে এই এশিয়াতে সফর করার আসলে কোনো বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা? কারণ আমি দেখছিলাম সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলছিলেন যে এই এলাকায় ভারতকে যে একতরফা সব কিছু করতে দেয়া হবে, সেটা তিনি মনে করছেন না। যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যে ধরনের তাদের মানে পররাষ্ট্র নীতি, সেক্ষেত্রে তারা অনেক ধরনের কি কৌশল নেবে বা পরিকল্পনা নেবে, সেটাকে তিনি বলছেন এখনও অজানা। কিন্তু আমরা নিশ্চয়ই আলোচনার টেবিলে বিশ্লেষণটা করতেই পারি। আমি একটা বিরতি নিই, বিরতির পরে ফিরে এসে সেই বিশ্লেষণটা করবো। নৌচরটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়, শরীফুজ্জামান শরীফ। বিরতিটা আগে আপনি শুনছিলেন সায়ন্ত ভাই যে প্রসঙ্গটি সামনে আনছিলেন, যে ধরেন যেভাবে তিনি বলছিলেন যে আসলে আমেরিকানদের সৌন্দর্যের পথে বা ডেমোক্রেসি যে সৌন্দর্য বিষয়টা, যে আসলে তাদের সামনেও তাদের যে বিভিন্ন কর্মপন্থা আছে বা যেসব তারা কার্যক্রম করে, সেগুলো মানে খুব ভালো নিন্দা জানানো যায়। সেক্ষেত্রে তিনি এই প্রশ্নটাই তুলেছিলেন যে আসলে ক্ষমতাসীন বলেন বা বিরোধীরাই বলেন, যে কেন্দ্রীয় নেতৃত্ব সবার সামনে কি
এইভাবে সমালোচনা বা প্রশ্নগুলো করা যায় কিনা, এক পাশাপাশি এই ভারতের চলমান নির্বাচনের সময় এই সফরটার মধ্যে কি কোনো বিশেষ কিছু আছে কিনা? ধন্যবাদ। তার আগে আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি। রোজার সময় প্রতি বছরই হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ইফতারের আয়োজন করেন এবং আমেরিকার মুসলিম কমিউনিটিকে সেখানে আমন্ত্রণ জানান। এবছর তারা অনুষ্ঠানটি করতে পারেন, ইফতারের অনুষ্ঠান। কেন? আমেরিকার মুসলিম কমিউনিটি আগেই জানিয়ে দিয়েছিল যে এই ধরনের খুনিদেরকে পৃষ্ঠপোষকতা যারা করছে তাদের অনুষ্ঠানে, তাদের আমন্ত্রণে, সেটি ধর্মীয় হোক অন্য কিছুই হোক, আমরা সেখানে অংশগ্রহণ করব না। এবং এই তথ্যটি যখন হোয়াইট হাউসের কাছে যায় তখন হোয়াইট হাউস তার ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে, প্রেস্টিজ রক্ষার্থে সে অনুষ্ঠানটি বাতিল করে দেয়। অর্থাৎ এই বছর হোয়াইট হাউসে কোনো ইফতারের অনুষ্ঠান হয়নি। তো এরকমের জায়গাগুলোতে আপনি আপনার রিয়াকশনটা নানাভাবে আপনি ব্যক্ত করতে পারেন। আমেরিকার আমরা যে নিন্দা করছি, আমরা যে প্রশ্নগুলো তুলছি, এর ভেতর থেকে আমেরিকার এই ভূমিকাটার কোনো পরিবর্তন হবে কিনা এটি খুবই ইম্পর্টেন্ট। আমি একটা জায়গায় অবাক হয়েছি যে আজকের যে নৈশভোজটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এটি পররাষ্ট্র মন্ত্রণালয় বা এরা আয়োজন না করে কেন তিনি করলেন? দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে আমরা যে খবরগুলো শুনেছিলাম আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, যে আমেরিকা নির্বাচনকে ঘিরে জরুরি অবস্থা দিবে, নিষেধাজ্ঞা দিবে, বাণিজ্য নিষেধাজ্ঞা দিবে, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কি আমেরিকার কোনো জায়গা থেকে এই কথাগুলো বলা হয়েছিল? না। আমরা এখানকার কিছু মানুষ আমাদের বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিউয়ার বাড়ানোর জন্য, আমাদের ব্যক্তিগত লাভ বাড়ানোর জন্য, এবং এর ভেতর থেকে আমি যেটা মনে করি যে অর্থ ইনকাম করার একটা মানুষে আমরা এই ধরনের খবরগুলো মানুষের সামনে নিয়ে এসেছিলাম। এবং মানুষ যেহেতু এই রকমের চমক এবং চটকদার নিউজ দেখতে আগ্রহী ছিল, তাদের সেই আগ্রহটাকে পূর্ণ করেছি ভুল তথ্য দিয়ে। আপনার খেয়াল আছে তখন বলা হয়েছিল সালমান রহমানকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গায় নিউজ এসেছিল, একে গ্রেপ্তার করা হয়েছে, ওকে আটকানো হয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা আসছে, বাণিজ্য নিষেধাজ্ঞা আসছে। অর্থাৎ এই যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম, আমি এই কথাটি বলবো আমাদের দর্শকদেরকে এই কারণে যে কোনো খবর শুনলেই তার পেছনে আমরা যেন না ছুটি। ওই খবরের পেছনে ওই খবরটি মাঠে নিয়ে আসার ক্ষেত্রে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এখন আমার কাছে যেটি মনে হচ্ছে ক্রমশই যে একটা মহৎ আন্দোলন। আমি এখনো মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশে ভোটাধিকার ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করার যে আন্দোলনটা চলছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গা থেকে যে আন্দোলনগুলো করছে, এবং এটি করতে গিয়ে অসংখ্য মানুষ নানাভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, সেই মহৎ আকাঙ্ক্ষাকে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যারা একটা কাউন্টার হেজিমনি তৈরি করেছিল, তারা বাংলাদেশের সেই গণতান্ত্রিক আন্দোলনের উপকার করেনি, তারা ক্ষতি করেছে। এবং আমাদের এই জায়গাগুলোতে শান্ত ভাই যেটি বলেছে, আমি শেষ করবো ওই জায়গাটায়, আমি তার সাথে একমত যে আমাদের এখানে এই যে গণতন্ত্রের যে সংকটটা রয়েছে এবং শাসকদের সামনে গিয়ে আমরা যে কথা বলতে পারছি না, এটি সবটাই সত্য। কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে আমেরিকার উপর নির্ভরশীলতা, ভারতের প্রতি নির্ভরশীলতা, চায়নার প্রতি নির্ভরশীলতা, এটি একটা ভুল। কখনো কখনো যখন তার স্বার্থ মনে করবে, আস্তে মইটা তারা সরিয়ে নিয়ে যাবে, যেটি আমেরিকা করছে অথবা ভারত সরকারকে যেভাবে সহযোগিতা। শান্ত ভাই, আপনি কি বলবেন সেক্ষেত্রে যেটা বলছিলেন শরীফুজ্জামান? মানে এই যে বিদেশের প্রতি নির্ভরতা, রাজনৈতিক, উনি বলছিলেন প্রোপাগান্ডার কথা। এই ধরনের সফর শুরু হলে ধরেন নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা, স্যাংশন আসছে, এত কিছু, এই প্রোপাগান্ডাগুলো আসে কোথা থেকে? এটা হয় কি, দেখেন, এটা তখন আমিও বলেছি যে যেই নিষেধাজ্ঞার কথা আমেরিকা যখন ভিসা রেস্ট্রিকশন দেয়, যে ব্যক্তির ভিসা আসছে তাকে জানিয়ে দেওয়া হয় যে তুমি ভিসার জন্য আবেদন করবে না, তোমার তাকে একটা টেক্সট করা হয় বা মেল করা হয়। আর যার ভিসা নাই তাকে আগাম কি আর জানাবে, সে যখন ভিসার জন্য আবেদন করে তখন তিনি জানতে পারেন তার তালিকাটা ওই রেস্ট্রিকশনের মধ্যে আছে, তাকে ভিসা দেওয়া হচ্ছে না। যেটা তারা নিজেরই, তাদের যে নীতি, রাষ্ট্রীয় নীতি, সেই স্টেট পলিসি অনুসারে তারা এটা ডিসক্লোজ করে না।
সেই জিনিসটা সাংবাদিকরা কিভাবে জানবে, ইউটিউবাররা কিভাবে জানবে, অন্যরা কিভাবে জানবে, আগাম কিভাবে বলবে? এইটা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রের যেসব মেকানিজম কৌশলে এটা মাঠে ছাড়ে, এবং সেটা কেউ কেউ অতি উৎসাহী হয়ে অথবা না বুঝে অথবা ব্যবহৃত হয়ে সেটাকে ডিসিমিনেট করে সেই রকম প্রক্রিয়া চলে। এই গুজবের ফলে মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা যে দেশে অহরহ ঘটে। সুতরাং এটা হয়, সবসময় এটা কন্ট্রোল করা যাবে এমন না, তবে বাস্তবতাও যে একেবারে ছিল না তা না। র্যাবের মতো শক্তিশালী একটা বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তো দিয়েছে এবং সেটা এখনো বহাল আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো এখনো বহাল আছে। এবং নির্বাচনের আগে যে তুলনাগুলো আনা হয়েছে, যে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আপনার গণতন্ত্র হরণ করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই সব দেশে যে স্টাইলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাংলাদেশেও নির্বাচনের পরে সেরকম নিষেধাজ্ঞা আসবে বলে ধারণা করা হয়েছিল। এখন যেটা আমি আবারও বলি, প্রত্যেকটা দেশ তো তার স্বার্থ চিন্তা করে আগে। সে তো ত্রাণকর্তা হয়ে আমার জন্য সে আসবে না। সেটা ভারত বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, মিডল ইস্ট বলেন, সবাই তো তার স্বার্থটা আগে দেখে। এখন আমেরিকা যদি দেখে যে এইখানে এই মুহূর্তে চায়নার যে প্রভাব এই সরকারের মধ্যে বাড়ছে, এই যে এই মুহূর্তে 14 দলীয় জোটের শীর্ষ নেতারা চায়না সফরে আছেন, 9 জন গেছেন। এই যে আগামী এই মাসেরই 25 তারিখে আওয়ামী লীগের অঙ্গ বিভিন্ন সংগঠনের 50 জন যাবে চায়নায়। আগামী মাসের 25 তারিখে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের 10 জন চায়নায় যাবেন। এই সব সফর চূড়ান্ত হয়ে আছে। যেভাবে ঋণ চেয়েছেন, চায়নার বিভিন্নমুখী তৎপরতা এবং প্রভাব সরকারের মধ্যে যেভাবে বাড়ছে, সেখানে ইন্ডিয়া এবং আমেরিকার জন্য সেটা উদ্বেগের কারণ হতে পারে। আবার ইন্ডিয়া এককভাবে চায়নার বিরুদ্ধে ফাইট করবে বাংলাদেশকে নিয়ে, আমেরিকা কি করবে, এইসব নানান ইকুয়েশনের মধ্যে আমেরিকাকে নিশ্চয়ই তার স্বার্থ মাথায় রেখে সরকারের সঙ্গে কতটা কৌশলী হবে, কতটা তারা প্রেসারে ফেলবে, কতটা তারা ব্যবসাটা এনশিওর করবে, এইসব তো তাদের কৌশল। সুতরাং আমাদের এখানে যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে ভাবেন এবং রাষ্ট্র ক্ষমতায় গণতন্ত্র এবং ভোটের অধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে চান, তারা আমেরিকা হোক, ইন্ডিয়া হোক বা যে কোনো দেশের হোক, তাদের যতটুকু আমার গণতন্ত্রের পক্ষে উদ্ধারের জন্য কাজে লাগবে, ওইটুকুকে নিয়ে আর বাকি পুরাটাকে ফেলে দিয়ে তাদের মুভমেন্ট তাদেরকেই করতে হবে। সালাউদ্দিন চৌধুরী, আপনি এই বিশ্লেষণটাকে কিভাবে দেখেন? বিশেষ করে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, তিনি যেভাবে বলছেন যে মানে মার্কিনীদের এইখানে বা এই এলাকায় ভারতের একতরফা সব কিছু করতে না দেওয়ার কোনো না কৌশল বা কোনো না পদ্ধতি থাকতেও পারে, যেটাকে তৌহিদ হোসেন বলছেন তার অজানা। এখন যেখানে আমরা শুনতে পাই ক্ষমতাসীন দলের অনেকেই বলেন যে ভারত আছে বা দিল্লি আছে, আমরা আছি দিল্লি আছে, সেক্ষেত্রে এই ধরনের বিশ্লেষণ বা এই ধরনের পর্যবেক্ষণকে আপনি কীভাবে দেখেন? এক, পাশাপাশি আরেকটা যেটা সায়ন্ত ভাই তুলছিলেন যে র্যাব কর্মকর্তাদের স্যাংশন, ভিসা রেস্ট্রিকশন, 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে তাদের যে অবস্থান, সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সরকারের যদি অনুকূলে না যায়, সেক্ষেত্রে আসলে ট্রাস্ট পুনর্গঠনের যেটা কথা বলা হচ্ছে, সেটা কি আদৌ হবে? না, আসলে আমি ট্রাস্টের বিষয়টা দিয়ে শুরু করি। ট্রাস্টটা তার কোনো বায়বীয় বিষয় না, এটা তো আমি মনে করি খুব মূর্ত একটা বিষয়, খুব বিমূর্ত কিছুই না। তো এই ট্রাস্টের যে বিষয়টা বলা হয়েছে, দুইটা দেশের সমস্ত বিষয় নিয়ে কোনো না কোনো পক্ষকে, দুই পক্ষ কিন্তু এক ধরনের সন্তুষ্টিতে আসতে হবে, তখনই আমি বলবো যে ট্রাস্টটা কিন্তু সত্যিকার অর্থে। বেশ কিছু অসম্মানজনক বিষয় তো আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের দেশের একটা ফোর্সকে স্যাংশন দিয়ে রাখা। এটা নিয়েই তো আমরা কিন্তু 7ই জানুয়ারি পার করেছি, একটা নির্বাচন হয়ে গেল, এবং এই যে ডক্টর সায়ন্ত যেটা বললো, তিনি বলেছেন যে মানে আমরা যে রাষ্ট্রযন্ত্র যেভাবে প্রোপাগান্ডা চারিদিকে ছড়িয়ে দেয়, ওখান থেকে অনেকে লুফে নেয়, রাষ্ট্রযন্ত্র ছড়িয়েছে কিনা আমরা জানি না, আমরা বিএনপি ছড়িয়েছিল আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানকে নিয়েও বলেছেন তাকে আটকে রাখা হয়েছে, বের হতে দিচ্ছেন আমেরিকা থেকে, এবং এরকম মানে আজব কিছু ইউটিউবার নিয়োগ করেছিলেন, তারা বিএনপিকে একটা অস্বাভাবিক স্বপ্ন দেখিয়েছিলেন, মানে যে কোনো মুহূর্তে বড় কিছু অঘটন ঘটে যাচ্ছে আর মোটামুটিভাবে তারাই ক্ষমতায় বসে যাবেন। এবং এমনও শুনেছি তিনি ডাইরেক্ট ফ্লাইটে করে ঢাকায় বিমানবন্দরে ল্যান্ড করবেন, এরকম অসংখ্য ঘটনাগুলো আমরা শুনেছি। কিন্তু দিন শেষে কি জানেন, ওই যে উনি আবার ডক্টর সাহিত্যের একটা কথা আমার খুবই ভালো লেগেছে, তিনি বলেছেন জনগণই কিন্তু দিন শেষে মানুষই কিন্তু
সরকার পরিবর্তন করতে পারে, কোনো দেশ পরিবর্তন করতে পারে না। এই জিনিসটা কিন্তু বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ কখনো বিশ্বাস করেনি, যার কারণে তাদের একটা টিমই ছিল কোন কূটনৈতিক পাড়া কখন কার সাথে বৈঠক হবে, মোটামুটিভাবে এমনভাবে ব্রিফ করতো এসে মনে হয়েছে মানে মোটামুটি তারা আশ্বাস পেয়ে গেছেন, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা করছেন কবে ক্ষমতায় আসবেন। এই অস্বাভাবিক বিষয়গুলো কিন্তু আমরা দেখে এখানে এসেছি। আর পাশাপাশি আপনি যেটা বলেছেন পার্শ্ববর্তী দেশ নিয়ে, আমি বলি আমাদের তিন দিকে কিন্তু ভারত, একদিকে মিয়ানমার। আমরা তো অবশ্যই চাই সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকুক, আমাদের পররাষ্ট্রনীতির কথা আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে আমি শত্রুতা আমি করতে চাই না। আর ভারতের সাথে আমাদের একটা বিশেষ একটা সম্পর্ক রয়েছে, যদি বলি ৭১-এর মুক্তিযুদ্ধ, যেখানে আবেগের আমাদের একটা বিশাল একটা আবেগের জায়গা। সেই থেকে বলবো যে আমাদের তাদের সাথে যে সম্পর্কের যে যাত্রাটা শুরু হয়েছে সেটা কখনোই আমরা চাই না বিনষ্ট হোক, এবং ভারতও চেষ্টা করেছে সেই সম্পর্ককে তারা শ্রদ্ধা জানিয়েছে। এবং আমরা দেখেছি আমাদের বিশেষ করে স্বাধীনতার ২৫ বছর পূর্তি উৎসবে আমরা তাদেরকে সম্মাননা দিয়েছি, যারা আমাদেরকে নানা ধরনের সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে আমরা এখানে আমাদের প্রোগ্রামগুলোতে তারা এসেছিলেন। এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী এসেছেন। এই যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো তাদের সাথে আমাদের থাকবে, এবং এই সম্পর্কগুলো কখনোই আমি মনে করি না নষ্ট হওয়ার মতো। এবং আমি মনে করি শুধু আমরা না, বাংলাদেশে যদি অন্য কোনো সরকারও আসে তারাও কখনো চাইবে না আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক অন্তর্ভুক্ত হোক। রাষ্ট্রীয় স্বার্থ, আমাদের যে স্বার্থ, যেভাবে আমরা বলি যে পশ্চিমারা যখন এই দেশে তার নিজস্ব স্বার্থ নিয়ে আসে, আমরা কি আমাদের স্বার্থ রক্ষা করতে পারি ভারতের সাথে বার্গেনিং পয়েন্টে বিভিন্ন যে বিষয়গুলো আছে, বাণিজ্য থেকে শুরু করে সীমান্ত হত্যা, আমাদের দীর্ঘদিনের যে সমস্ত বিষয় ছিল অনেক কিছু আমরা সলভ করেছি। যদি বলি সমুদ্র বিজয়, যদি বলি আমরা আমাদের যে সেই আঙ্গুর পোতার যেই বিষয়টা ছিল, এই যে তিন বিঘা করিডোরের যেই বিষয়, সবসময় কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনতাম মানে ভারতকে বাংলাদেশ দিয়ে দেওয়া হয়েছে। ছোটবেলায় তার বুঝতাম না, মনে করছো মানে এমন একটা বিষয় যে পণ্যের মতো আমাদের হাতে তুলে দিলাম, আর প্রতি মুহূর্তে নিউজ করা হতো এদিকে দখল করে ফেলছে, এদিকে দখল করে ফেলছে। এবং খুব ছোটবেলা আমরা একটা পত্রিকাই ছিল ইনকিলাবের একটা নিউজই ছিল সবসময় এরকম। এবং আমরা দেখতাম কিন্তু এই যে ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চিও কেউ নিতে পারে নাই। ওই যে প্রোপাগান্ডা যেটা বলছেন, সেই প্রোপাগান্ডা সবসময় ছিল, এখনো আছে। পাশাপাশি আমি একটা কথা বলি, যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কেউ প্রশ্ন করতে পারে না। আমি যদি বলি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু কন্যা, তার সামনে সকল কথা বলা যায়। আপনি সংসদে দেখেন কোন কথাটা বলছেন, আজকে তো উনিও এখানে বলছেন, বিএনপির প্রোগ্রাম থেকে কথা বলা হচ্ছে, ডক্টর মঈন খান তো প্রতিদিন কথা বলে, রিজভী সাহেব প্রতিদিন কথা বলেন, কে কথা বলেন না? কাকে আটকে রাখা হয়েছে? এই শরীফ ভাই তো কথা বলে, প্রশ্ন করতে না পারাটা সাংবাদিকদের সমস্যা। প্রশ্ন কে কি করবে? আমি বলি আপনি গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, আপনাকে তো নিশ্চয় কোনো স্লিপ দেখিয়ে ধরিয়ে দেয় না যে আপনি শুধু এই প্রশ্নটাই করতে পারবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনি প্রশ্ন করবেন কি করবেন এটা তো একান্ত আপনার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় কোনো ধরনের ইয়ে করে দেয় নাই, আপনি এখানে এই নিষেধাজ্ঞাগুলো আছে, আপনি এখানে প্রশ্নই করতে পারবেন। আমরা কি এখানে খালিদ প্রশ্ন করে নাই? জি, আমরা অনেকে এখানে প্রশ্ন করেছেন। জি, আমি একটু থামাই, এটা বিরতি নেই, বিরতির পর আসলে এই আলোচনাটা একটু করা দরকার। যে ধরেন আমরা বলছি যে ফিলিস্তিনে যে পরিস্থিতি, সেটার পেছনে মার্কিনীদের যে ধরনের সাপোর্ট, এইগুলো নিয়ে তো নানান আলোচনা। কিন্তু আপনি রাজনীতির মাঠের দিকে তাকান, যে ধরেন অনেকেই তো প্রশ্নগুলো তুলছে আসলে, যে এই সফরকে ঘিরে তো নানান সময় নানান ধরনের হলে এক ধরনের প্রতিবাদ দেখা যায়, বামদের বলেন, ইসলামীদের বলেন বা বিরোধীদের বলেন, যে এই যে তিনি আসছেন, আসছেন প্রতিবাদ জানাতে, এই প্রতিবাদগুলো কোথায় আসলে, মানে মাঠে ময়দানে নাকি আসলে সবাই আসলে সুযোগের অপেক্ষায়, সেটা একটু জানতে চাইব। এবার ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ ২৪ ঘন্টা। শরীফুজ্জামান শরীফ, যে প্রশ্নটি আসলে তৈরি হয়েছিল বিরতির আগে, সেটা হচ্ছে ধরেন এই যে মার্কিনীদের কি বলবো আশকারায় বলেন বা ছত্রছায়া বলেন, ফিলিস্তিনে হামলা বলেন, ইসরায়েলের আগ্রাসন বলেন, সেখানে তাদের দেশে শিক্ষার্থীদের আন্দোলন দমনে বলেন, তো এই বিষয়গুলো কিন্তু নানান ধরনের সমালোচনা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি নানান সময় যখন ঘটনা ঘটতো তখন আমরা মাঠে ময়দানে এক ধরনের প্রতিবাদ দেখতে পারতাম। এবার এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে তাহলে এই প্রতিবাদকারীরা কোথায়, মানে সেটা বাম হতে পারে, ইসলামী হতে পারে, বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে। সেক্ষেত্রে কি প্রশ্নটা এবার দাঁড়িয়ে যায় না যে আসলে আপনারা আসলে মানে সুবিধাবাদী আন্দোলনকারী ভূমিকায় নেমেছেন, যখন সুবিধা তখন আন্দোলন, তখন ডোনাল্ড বিরক্ত হতে পারেন, বিব্রত হতে পারেন, তাই চুপ। ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন, এবং এটি আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগও। এটি অস্বীকার করা যায় না, এবং আপনার ইতিহাস যদি দেখেন তাহলে লেফট পলিটিক্সের জায়গা থেকে আমরা যারা সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন পজিশন থেকে কথা বলি, আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস আছে। গতকালকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মার্কিন মদদে ফিলিস্তিনি হত্যা, তার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনি সংহতি
পরিষদের ব্যানারে ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায়। আগামী 15 তারিখে এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, ঘোষণা হয়নি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সমস্ত মানুষকে তার তার জায়গা থেকে এই আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নামানোর একটা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে। মার্কিন এই আগ্রাসনের বিরুদ্ধে গত শুক্রবারও আমরা শাহবাগে অনেক বড় নারী এবং শিশুদেরকে নিয়ে আমরা বামপন্থী দলগুলোর কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে আমরা লু কথা থাকাকালীন বলছি হবে এবং, না। ইনি এর সাথে আমরা এই বিষয়টাকে মিলাইনি এই কারণে, যখন বাংলাদেশে ক্লিনটন এসেছে তখন আমরা প্রতিবাদ করেছি। সুতরাং একজন উপপররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি আমরা অতটা শঙ্কিত নই, যেখানে ক্লিনটনের মতন ব্যক্তি আসার পরে এবং তাৎক্ষণিকভাবে আমরা প্রতিবাদ করেছি এবং তার জন্য লাঞ্ছিত হয়েছি, মার খেয়েছি, জেলে গেছি। সুতরাং লোকে আমরা ভয় পেয়ে যে ঘরে উঠে গেছি, বিষয়টি সেরকমের না এবং আমাদের কন্টিনিউয়াস মুভমেন্টটা আছে। আওয়ামী লীগ বিএনপির জায়গাটা আমি বলতে পারবো না এই কারণে যে অনেক সময় এই যে আমরা যে কথাগুলো শুনছি যে ট্রাস্ট বিল্ড আপের জন্য, আবার কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু এর আগে আমেরিকা যে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছে সেটি কিন্তু বারবার তারা এনেছে। আবার বিএনপির যে ইসলামিক যে একটা সেন্টিমেন্টকে ধারণ করে সেই জায়গাটাই বিএনপির জায়গা থেকে বিএনপি কিন্তু তার যে আমেরিকার এই যে বিষয়টাতে যে রিয়াকশনটা সেটা আমরা পাইনি। আমি আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করে দিতে চাই যে বামপন্থীরা কখনোই পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন মার্কিন সাম্রাজ্যবাদের যে আগ্রাসী নীতি তার বিরুদ্ধে অহর্নিশ লড়াই করছে। জি সালাউদ্দিন চৌধুরী, সেক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের তো অনেক গুরুত্বপূর্ণ নেতার সাথেও তো এই বৈঠক হওয়ার কথা, যারা এখন সরকারের বিভিন্ন পদ অলঙ্কৃত করছেন। সেক্ষেত্রে কি মানে আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ নেতারা এই ফিলিস্তিনের ইস্যুতে, ইসরায়েলি ইস্যুতে কোনো প্রতিবাদ নিন্দা জানাবে একদম লুয়ের সামনে? ডোনাল্ড লুয়ের সামনে জানাবে কিনা আমি জানি না, ওই ধরনের কোনো পলিসি আছে কিনা, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে যেগুলো জানানো হচ্ছে, আমরা আগামীকাল তো দুজনের সাথেই বৈঠক আছে আমাদের, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। ওখানে যেটা বলা হয়েছে তাদের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো, বিশেষ করে জলবায়ু, রোহিঙ্গা, এই সমস্ত বিষয়ে আলাপ হবে। এই বিষয়টা এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু এখন জানাবেন কিনা এটা হলো তাৎক্ষণিক বিষয়, ওটা জানি না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু এই ব্যাপারে নানা ফোরামে তিনি কথা বলেছেন। আমাদের বিশেষ করে আমার যখন দেখুন কাতারের যে আসলেন আমির আসলেন, তখনও কিন্তু উনি বলেছেন এবং বিভিন্ন ফোরামে কিন্তু যখনই যেখানে গিয়েছেন তিনি কিন্তু এই ব্যাপারে সোচ্চার ছিলেন। আপনি দেখেন 7 জানুয়ারির আগেও তিনি কিন্তু এই যে ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য কিন্তু বারবার বলেছেন। আপনি দেখেন বিএনপি তো ইসলামিক তকমা লাগিয়ে সবসময় একটা রাজনীতি করেন, তো বিএনপিকে তো আমরা কোথাও দেখিনি এই ব্যাপারে একটা কথা বলতে, কারণ তারা তখন মনে করেছিল তো আমেরিকা তো পাওয়ারই নিয়ে আসবে আমাদেরকে, সুতরাং এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তারা একটা শব্দ কোনো জায়গাতে উচ্চারণ করেনি এবং আমি মনে করি এখনো পর্যন্ত না তাদের পলিসি চেঞ্জ করেনি। জি শান্ত, আপনার বিশ্লেষণটা কী হবে সেক্ষেত্রে? শোনেন, আসলে রাজনীতিতে কৌশল এটা সবসময় ছিল, আছে, থাকবে। তবে বাংলাদেশে সেই কৌশলটা এত বেশি উৎকটভাবে প্রকাশিত হয় সেটা কম বেশি সব দলের বেলায়, ডান বাম, ধর্মীয়পন্থী, ধর্মহীনপন্থী অথবা এই আওয়ামী লীগ বিএনপি যাদের বলেন, সেটা একটা একটা করে আপনি যদি ছোট করেও বলি, জামায়াত ইসলাম প্রশ্নে, ধর্মভিত্তিক রাজনীতি প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি উভয়ই বিভিন্ন সময় যে কম্প্রোমাইজ করার কথা না সেটা করেছে। স্বাধীনতার ঘোষণা যার কণ্ঠে শোনা গেল এবং মুক্তিযুদ্ধে যিনি জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার, তার গড়া দল তিনি, জামায়াত ইসলামের সঙ্গে সেই বিএনপির কিন্তু একসঙ্গে আন্দোলন করতে বাধে নাই। আবার যে আওয়ামী লীগ আবার অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারী এরকম দাবি করে, তাদেরও আবার জামাতের সঙ্গে একসঙ্গে বসতে, যুগপথ আন্দোলন করতে, একসঙ্গে চলতে ফিরতে, সখ্য করতে অসুবিধা হয় নাই। আবার দেখেন আপনি যে হেফাজতের সঙ্গে, সেই হেফাজতে ডেকে এনে তাদের খুন করতে যে আওয়ামী লীগের বা এই সরকারের বাদে নাই, আবার তাদের থেকে কওমি জননী উপাধি নিতেও বাদে নাই। আপনার এই যে খেলাফতের সঙ্গে বসে শরিয়া বিরোধী আইন করা হবে না বলে আজিমপুরে যে মুসলেখা দিয়ে আসলে সেটা করতে বাদে নাই। আবার ইন্ডিয়ার প্রশ্নে দেখেন, ইন্ডিয়ার বর্ডার কিলিং বলেন কিংবা ইন্ডিয়ায় মুসলমানদের উপর যে নিপীড়ন হয়, এইসব নিয়ে আওয়ামী লীগকে কোনোদিন একটা বিবৃতি দিতে দেখেছেন বা কোনো প্রতিবাদ করতে দেয়নি, কারণ ক্ষমতায় থাকার জন্য তাদের দরকার। বিএনপিও আবার এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়া অনৈতিকভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখায় প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিশ্বাস করে দেশের মানুষ এবং বিএনপির অনেকে বিশ্বাস করেন, তারা আবার এর বিপরীতে কোনো একটা শক্তিকে ধরতে হয়, সেখানে তাদের একটা কৌশলী অবস্থান নিতেই হয়। এই কৌশল ডান বাম, ধর্মাশ্রয়ী, ধর্মের বাইরের এবং বিএনপি আওয়ামী লীগ সবার বেলায় প্রযোজ্য। তবে
কম বেশি আছে। সরকার যেভাবে ইন্ডিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে, চায়নার সঙ্গে ডুয়েল রোল প্লে করছে, এই চায়না মুক্তিযুদ্ধে তো সমর্থন দেয় নাই, বঙ্গবন্ধু বেঁচে থাকা পর্যন্ত স্বীকৃতি দেয় নাই এই দেশকে। সেই চায়নার বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে আওয়ামী লীগ কিছু বলে এখন? জি সায়ন্ত ভাই অসংখ্য ধন্যবাদ। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমাকে বারবার বলা হচ্ছে একেবারে সময় নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার কাল দেখা হবে।